আন্দোলনকারীদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বললেন আনসার প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। আনসারদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ, গুরুতর আহত হয়ে ঢামেকে হাসানাত আব্দুল্লাহ। সচিবালয় থেকে 4 শতাধিক আনসার সদস্য আটক। বিডিআর বিদ্রোহ, শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে হত্যা মামলা। বন্যায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আন্দোলনকারীদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বললেন আনসার প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। আন্দোলনকারী আনসারদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গতকাল রবিবার রাতে গণমাধ্যমকে তিনি একথা জানান। মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাই। তিনি আরো বলেন, আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয়, তারা বহিরাগত। তারা আনসারের পোশাক নিয়ে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে। এদিকে রবিবার রাতে শিক্ষার্থীদের ধাওয়ার মুখে সচিবালয়ের সামনে থেকে পিছু হটেন আনসার সদস্যরা। তারা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা তাদের ফেলে যাওয়া পোশাকে আগুন ধরিয়ে দেন। এর আগে জাতীয়করণের এক দফা দাবিতে রবিবার দুপুর 12টার পর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। পর্যায়ে দুপুর 12টা থেকে তারা সচিবালয়কে অবরুদ্ধ করে রাখেন। এতে সবগুলো গেট বন্ধ হয়ে যায়। বিকেল 5টায় অফিস ছুটি হলেও রাত 10:30টার আগে কর্মকর্তা কর্মচারীরা বের হতে পারেননি। সরজমিনে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করেন আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দিলে আনসার সদস্যরা পালিয়ে যান। প্রথম দিকে 2 পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আনসারদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ, গুরুতর আহত হয়ে ঢামেকে হাসানাত আব্দুল্লাহ। রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয়েছে। রোববার 25শে আগস্ট রাতে তাকে ঢামেকে হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সচিবালয়ে অবরুদ্ধ থাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরি বিভাগের ওসিকে তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে। তবে চিকিৎসক জানিয়েছেন তার বড় ধরনের কোনো সমস্যা হয়নি। এদিকে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 30 শিক্ষার্থী আহত হয়েছে। পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে পালিয়ে যায়। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর সদস্যরা। রোববার রাত 9:50 দিকে সচিবালয়ের সামনে থেকে সরে যায় তারা। এর আগে রাত 9:20 এই সংঘর্ষ শুরু হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। এর আগে ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেন, সবাই রাজুতে আসেন। স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে। 2 সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এবং কয়েকজনকে লাঠিপেটা করে। পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে আনসার সদস্যরা কয়েক রাউন্ড গুলি করেন বলেও অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্ররা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে গেলে আনসার সদস্যরা তাদের উপর ইটপাটকেল মারতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর আনসার সদস্যরা গুলিও করে। এতে অন্তত 30 জন আহত হয়েছে। তারা আরো জানায়, ধাওয়া পাল্টা দেওয়ার খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যায়। তারপর তারা আনসার সদস্যদের ধাওয়া দেয়। এক পর্যায়ে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সচিবালয় থেকে 4 শতাধিক আনসার সদস্য আটক। ছাত্র জনতার প্রতিরোধের মুখে চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরোধ করে রাখা আনসার সদস্যরা পালিয়েছেন। এ সময় সচিবালয় ও এর আশেপাশের এলাকা থেকে 2 নারী সদস্য সহ প্রায় 4 শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার দিবাগত রাতে আটক আনসার সদস্যদের ঢাকার শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিল সহ আশেপাশের থানায় নিয়ে যাওয়া হয়। রাত 2:30 পর্যন্ত সচিবালয় গেট থেকে
আটক আনসার সদস্যদের পুলিশের প্রিজন ভ্যানে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। রাত 2টার দিকে সচিবালয়ের 2 নম্বর গেটে দেখা যায় যে সব আনসার সদস্য ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে সচিবালয়ের ভেতরে অবস্থান নেন তাদেরকে সেখান থেকে বের করে এনে সড়কে দাঁড় করে রাখা হয়েছে। তাদের নিরাপত্তায় চারপাশে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার আনসার সদস্য চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সমাবেশ করে। বিকেলের দিকে তারা সচিবালয়ের 5 নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। সন্ধ্যার পর আন্দোলনরত আনসারদের নেতৃত্বের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈঠক করে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার বিষয়ে একটি কমিটি গঠন করে দেন। তারপরও আনসার সদস্যরা প্রজ্ঞাপনের দাবিতে অনড় থেকে সচিবালয়ের গেট অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়মুখী একটি ত্রাণের গাড়িও আটকে দেন। এক পর্যায়ে রাত 8টার দিকে সচিবালয় উপদেষ্টা ও সমন্বয়কদের অবরুদ্ধ করে রাখার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসলে আনসার সদস্যরা ইটপাটকেল ছুড়েন। এ সময় গুলির ঘটনাও ঘটে। পরে ছাত্ররা শিক্ষা ভবনের দিকে সরে গিয়ে আনসার সদস্যদের স্থান ত্যাগ করার সুযোগ করে দেয়, কিন্তু তারা স্থান ত্যাগ না করে উল্টো ছাত্রদের উপরে ছড়াও হতে থাকেন। এক পর্যায়ে ছাত্ররা একত্রিত হয়ে আনসারদের ধাওয়া দিলে তারা দৌড়ে 0 পয়েন্টের দিকে সরে যান। সেখানে আবার তারা সংগঠিত হয়ে ছাত্রদের ধাওয়া করেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের হাতে বাঁশের লাঠি ও স্ট্যাম্প দেখা যায়। এই ঘটনায় আনসার সদস্য, সাংবাদিক ও শিক্ষার্থী সহ অন্তত 40 জন আহত হয়েছেন। খবর পেয়ে শিক্ষার্থীরা চারদিক থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখ রওনা হলে আনসার সদস্যরা পিছু হটেন। তখন সচিবালয় থেকে অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীরা বের হয়ে আসতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন, সমন্বয়কদের সচিবালয় আনসাররা আটকে রেখেছে। এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাচ্ছিল। শিক্ষা ভবন পার হওয়ার পরই আনসারদের দিক থেকে শিক্ষার্থীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে মিছিলের সামনের দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং সাংবাদিক আহত হন। ছাত্ররা তখন পেছনের দিকে চলে আসে এবং আনসারদের চলে যাওয়ার সুযোগ করে দেয়, কিন্তু আনসাররা ছাত্রদের দিকে আক্রমণ করতেই থাকেন। এক পর্যায়ে ছাত্রদের উপর গুলিও ছুড়েন। এ সময় বেশ কয়েকজন ছাত্র আহত হয়। পরে শিক্ষার্থী ও পুলিশ আনসারদের ছত্রভঙ্গ করে দেয়। রাত 10:15টার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। পরবর্তীতে ছাত্ররা ধাওয়া দিলে আনসাররা পল্টনের দিকে পালিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক আনসারের একটি সূত্র জানায়, 19 সমন্বয়কের নেতৃত্বে আনসার সদস্যরা আন্দোলন করছে। এদের মধ্যে প্রধান সমন্বয়ক নাসির সন্ধ্যায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে 1 সপ্তাহ সময়ের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেন। এতে কিছু উচ্ছৃঙ্খল আনসার সদস্য উত্তেজিত হয়ে তর্ক শুরু করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, অথচ 3 বছরের চুক্তিভিত্তিক হিসেবেই তারা চাকরিতে নিয়োগ পেয়েছেন। বিডিআর বিদ্রোহ, শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে হত্যা মামলা। 2009 সালে বাংলাদেশ রাইফেলসের বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় আসামি বিডিআরের উপসহকারী পরিচালক ডিএডি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 25 আগস্ট রবিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 13 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 200 জনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন তিনি জানান, দুপুরের দিকে এ মামলার শুনানি হবে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানু, মির্জা আজম হাসানুল হক ইনু ও 2010 সালের জুলাইয়ের কেন্দ্রীয় কারাগারে তৎকালীন জেল সুপার এবং চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম। মামলায় বাদী অ্যাডভোকেট আব্দুল আজিজ উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ সহ 14 দলীয় প্রধান শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি
এজেন্ট নিয়োগ করে 57 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করে। পরে বিডিআর বিদ্রোহের অভিযোগে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বাদী অভিযোগ করেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ডিএডি হিসেবে পিলখানায় কর্মরত ছিলেন। তাকেও বিডিআর বিদ্রোহের মামলায় আসামি করে আটক করা হয়। বন্যায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। বন্যায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। রোববার 25 আগস্ট দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সচিব বলেন, সার্বিকভাবে 11 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে না এবং হওয়ার আশঙ্কা নেই। বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে 11 জেলায় মোট 3,52 লাখ টাকা, 20,650 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার, 35 লাখ টাকার শিশু খাদ্য এবং 35 লাখ টাকার গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় সরকারি বেসরকারি সহ সব পর্যায়ে থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে বলেও জানান তিনি। সচিব বলেন, বন্যা আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মোহাম্মদ কামরুল হাসান বলেন, ফেনী জেলার ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী নৌ ও সড়ক পথে এবং তাদের হেলিকপ্টার সহ বিমান বাহিনী, র্যাব ও বিজিবির হেলিকপ্টার যোগে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। পাশাপাশি উদ্ধার কার্যক্রম চলমান আছে। সচিব বলেন, ফেনীতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং সেনাবাহিনী ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসকরা সেবা দিচ্ছেন। পাশাপাশি স্থানীয় ক্লিনিক, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বন্যার্তদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা নির্দেশনা দিচ্ছেন। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা এবং সচিব মহোদয় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা উপদ্রুত এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগের জন্য একটি ভি সেট চালু করা হয়েছে। সচিব আরও বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।